আজকে যেটা পড়ানো হবে সেটা হলো কিছু নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার্স। নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার্স এর মধ্যে যেটা তোদের ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য পার্কিনসন্স ডিজিজ। দ্যাট ইজ দ্য পার্কিনসন্স ডিজিজ। পার্কিনসন্স ডিজিজ, হোয়াট আর দ্য ফার্মাকোথেরাপি অফ দি পার্কিনসন্স ডিজিজ, সেটাই পড়ানো হবে। The what is Parkinson's disease? Parkinson's disease, it is a neurodegenerative disorder, কিন্তু এটা কারোর একজনের নামে এসছে, জেমস, according to the James Parkinson's, who first noticed the some symptoms and signs of these diseases. ঠিক আছে, in 1817, ঠিক আছে, 1817 সালে জেমস পার্কিনসন প্রথম এটাকে এই ডিজিজ সম্পর্কে প্রথম বলে। ঠিক আছে, তখন এটাকে বলা হতো শেকিং পলসি। শেকিং পলসি মানে যেহেতু এখানে একটা ট্রেমার থাকতো, দ্যাট ইজ মোর কমনলি ইন্টেনশন ট্রেমার, intentions, that is most commonly restraint tremor. What are the features of the Parkinson's disease? Most common feature, এটা হচ্ছে bradykinesia, tremor and rigidity. What is the meaning of bradykinesia? Bradycardia মানে কি? Decrease in the heart rate. তাহলে bradykinesia মানে কি? Decrease in the movement. Tremor, that is most likely resting tremor, and rigidity. হাত পা এরকম শক্ত, মুভমেন্ট করতে পারবে না। হাত আমরা যদি একদম রিল্যাক্স করতে বলি, আমাদের যতটা এরকম হাত ফ্লেক্স হচ্ছে, যত ইজিলি হচ্ছে, সেটা তাদেরকে রিল্যাক্স করতে বলার পরও একটা রিজিডিটি ফিল করা যায়, প্যাসিভ রিজিডিটি ফিল করা যায়। ব্র্যাডিকাইনেশিয়া, ট্রেমর অ্যান্ড রিজিডিটি, অ্যান্ড ডিউ টু রিজিডিটি দেয়ার ইজ ডিস্টারবেন্স ইন দ্য মেইনটেইনিং পশ্চার। পশ্চার মেনটেন করতে পারে না। They cannot maintain the proper posture. আমরা যেরকম হেঁটে চলে বেড়াচ্ছি, অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন আমরা বেন্ড হচ্ছি, বেন্ড ওভার হচ্ছি, যেরকম করছি সেটা তারা পারে না। ঠিক আছে, যদি কোনোদিন পার্কিনসন্স, এখন তো ইউটিউবে প্রচুর আছে, পার্কিনসন্স পেশেন্টের হাঁটা দেখবি, ছোট ছোট গেটে এরকম অল্প অল্প করে হাঁটে। ব্র্যাডিকাইনেশিয়া, ট্রেমর অ্যান্ড রিজিডিটি, মুভমেন্ট কম। আর লাস্টের দিকে যেটা হয় মাস্ক ফেসিস, ফেসিস মাস্ক মানে তাদের যে এক্সপ্রেশন, লস অফ এক্সপ্রেশন, মানে ফেসিয়াল এক্সপ্রেশনের গুলো সরে যায়। ঠিক আছে, মাস্ক ফেসিস হয়ে যায়। আর হচ্ছে ডিফিকাল্টি ইন মেইনটেনিং পশ্চার। আর পশ্চার মেইনটেনিং এর জন্য যে অসুবিধাটা হয় তাদের ক্ষেত্রে একটা প্রবলেম হয় গেইট, গেইটের প্রবলেম হয়, প্রবলেমিং ইন মেইনটেনিং গেট, অ্যান্ড দে আর মোর প্রোন টু ফল বিকজ অফ দেয়ার রিজিডিটি। হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাক করে পড়ে গেল, একটা কাঠ যদি এরকম দাঁড় করিয়ে দেওয়া যায়, যদি পড়ে যায় যেরকম হয়, অনেক সময় ওইভাবে পড়ে যায়। ঠিক আছে, যেন মনে হচ্ছে একটা কিছু, একটা লগ, কাঠের লগ পড়ে গেল। রিজিডিটি অ্যান্ড ডিফিকাল্টি ইন মেইনটেনিং পোস্টার অ্যান্ড গেইট, এগুলো মেনটেন করতে পারে না। তাহলে এইগুলো হচ্ছে মোস্ট স্ট্রাইকিং ফিচার। এবার কেন হয়, পরবর্তীকালে রিসার্চ হলো, রিসার্চ হয়ে দেখা গেল ইট ইজ দ্য প্রবলেম ইন দ্য ডোপামিনার্জিক and that are pigmented dopaminergic, loss of pigmented dopaminergic neuron in the substantia nigra pars compacta. Substantia nigra pars compacta তে দেখা গেল যে ডোপামিনার্জিক নিউরন and that are also pigmented, সেগুলো লস অফ, সেই নিউরন গুলো লস্ট হলো। তারপরে এটা এই ফিচার্স গুলো ডেভেলপ করছিল। and there is, এই সেলস গুলোর মধ্যে কিছু লেউই বডি, ইনক্লুশন বডি, we found some inclusion body that are called Lewy bodies, LEWY, Lewy bodies. এরপরে যখন আবার ফাইনাল ইয়ারে আবার সেম নিউরোলজি পড়ানো হবে, তখন পার্কিনসন্স আসবে, তখন প্যাথোফিজিওলজি পড়া হবে, তখন এই একই লেউই বডি সেখানেই থাকবে, ইনক্লুশন বডি। অ্যান্ড অলরেডি হয়তো প্যাথোলজিতে পড়েছিস যে ইনক্লুশন বডির মধ্যে লেউই বডিতে কি থাকে, দে আর কম্পোজড অফ মেইনলি আলফা সাইনিউক্লিন প্রোটিন, আলফা সাইনিউক্লিন প্রোটিন, আলফা সাইনিউক্লিন প্রোটিন forming the Lewy bodies. Most of the Lewy bodies are formed by the alpha synuclein protein. মোটামুটি দেখা গেছে যে 70 to 80% যদি ডোপামিনার্জিক নিউরন লস হয়, after losing 70 to 80% of the dopaminergic neuron in the substantia nigra, substantia nigra পার্ট হচ্ছে দুটো আছে, pars reticularis and pars compacta। একটা কম্প্যাক্ট থাকবে আর একটা রেটিকুলার ফর্মেশন থাকবে। রেটিকুলার ফর্মেশন মানে জালি ফর্মেশন, রেটিকুলার ফর্মেশন। তো সাবস্টেন্সিয়া নাইগ্রা পার্স কম্প্যাক্টার মধ্যে
70-80% ডোপামিনার্জিক নিউরন লস হওয়ার পরে ব্র্যাডিকাইনেশিয়া, ট্রেমর, রিজিডিটি এই ফিচার্স গুলো দেখা যায়। তার আগে পর্যন্ত কিন্তু বডি মেকআপ করার চেষ্টা করে বিভিন্নভাবে, ঠিক আছে, এগুলোকে প্রিভেন্ট করার চেষ্টা করে, কিন্তু এটার পরে আর পারে না, দে ক্যান নট মেনটেন বিয়ন্ড দিস লিমিট, ঠিক আছে। তারপরে এই ফিচার্স গুলো আছে। এবার কি কি অন্যান্য ফিচার্স কি কি দেখা যায়? অনেক সময় দেখা যায় যে আগের থেকে কিছু প্রি সিমটমস, মানে ডিজিজ ম্যানিফেস্টেশন তখনও হয়নি, মানে তখনও ব্র্যাডিকাইনেশিয়া, ট্রেমর, রিজিডিটি ডেভেলপ করেনি, তার আগে কিছু সিমটমস অনেক সময় দেখা যায়। সেগুলো যে ডেফিনিট সব সময় নয়। কিছু অটোনমিক ফিচার্স, কিছু অটোনমিক ফাংশন, অটোনমিক ডিসফাংশন, অটোনমিক ফাংশনে ইম্পেয়ারমেন্ট বলতে পারিস, বা অটোনমিক ফাংশন ডিসফাংশন, কনস্টিপেশন এর সমস্যা, অ্যানসমিয়া মানে লস অফ সেন্সেশন অফ স্মেল, লস অফ সেন্সেশন অফ স্মেল, আর কিছু সময় রেম স্লিপ বিহেভিয়ার ডিসঅর্ডার। রেম মানে আরইএম স্লিপ, রেম বলা উচিত নয়, আরইএম স্লিপ, র্যাপিড আইবল মুভমেন্ট যে ফেসটা থাকে, আরইএম স্লিপ ডিসঅর্ডার, and it is marked by marked agitation along with movement during REM sleep, মানে ঘুমের মধ্যেই যখন REM স্লিপের ফেজটা আছে তখন কিছু মুভমেন্ট পেশেন্টের মধ্যে দেখা যাচ্ছে, আর along with marked agitation, অন্যান্য সময় একটু অ্যাজিটেটেড থাকছে। এই ফিচার্স গুলো অনেক সময় থাকে। অ্যান্ড ডিজিজ প্রোগ্রেশন হলে কি কি হতে পারে? ডিপ্রেশন হতে পারে, অ্যাংজাইটি অ্যান্ড ডিমেনশিয়া, যে পরবর্তীকালে তোরা পড়বি হোয়াট আর দ্য কমনেস্ট সাইন সিমটম, মানে হোয়াট আর দ্য কমন কজেস অফ ডিমেনশিয়া। এই ডিমেনশিয়ার মধ্যে এই নিউরো ডিজেনারেটিভ ডিজিজ গুলো আসবে, পার্কিনসন্স ডিজিজ আসবে, অ্যালঝাইমার্স ডিজিজ আসবে, দিস আর দ্য কমন কজেস অফ ডিমেনশিয়া। তাহলে এখানেও ডিপ্রেশন, অ্যাংজাইটি, ডিমেনশিয়া দেখা যায়। কিছু কিছু সময় হ্যালুসিনেশন, ইম্পেয়ার্ড অ্যাটেনশন, ডিলিউশন, এগুলো দেখা যেতে পারে। তার সাথে এক্সিকিউটিভ অ্যান্ড ভিসিওস্প্যাটিয়াল ডিসফাংশন, এগুলো পার্কিনসন্স ডিজিজের ফিচার হতে পারে, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রেখে পার্কিনসন্স ডিজিজ শুরু করা যায়। এবার পার্কিনসন্স ডিজিজের বাইরে থেকে যেটা সাপ্লাই করা হয়, দ্যাট ইজ দ্য লিভোডোপা, বা ইট ইজ ডিউ টু লস অফ ডোপামিনার্জিক নিউরন, জানেন, লস অফ ডোপামিন। তাহলে বাইরে থেকে, তাহলে এই যে রিসেপ্টর গুলো রেসপন্সিবল ফর দিস, বা রিসেপ্টর রিলেটেড টু ফর দিস ডিজিজ প্যাথোলজি, সেগুলো হচ্ছে ডোপামিন রিসেপ্টর। দেয়ার আর 5 টাইপস অফ ডোপামিন রিসেপ্টর, যদি ক্লাসিফাই করা যায়, D1, D2, D3, D4, D5, ট্রেনের কামড়ার মতো, ঠিক আছে, D1, D2, D3, D4, D5, দিস আর দ্য 5 সাবটাইপস অফ রিসেপ্টর। বাট এদের মধ্যে আরেকটু ক্লাসিফাই করা হয়, একটাকে বলা হয় D1 গ্রুপ, আরেকটাকে বলা হয় D2 গ্রুপ। D1 গ্রুপ, these are all G protein couple receptor, and D1 group মানে হচ্ছে this drugs, this receptor act by increasing adenylyl cyclase activity, adenylyl cyclase activity বাড়লে কি হবে, cyclic AMP, increasing in the cyclic AMP, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে GS টাইপ স্টিমুলেটরি, G protein couple receptor স্টিমুলেটরি টাইপ, এটা D1 টাইপ। আর D2 টাইপ হচ্ছে these are these receptors, after stimulation this receptor inhibit the adenylyl cyclase activity and reducing the cyclic intracellular cyclic AMP. তার মানে these are the inhibitory G protein couple receptor, inhibitory G protein couple receptor, ঠিক আছে। এবার D1 সাবটাইপের মধ্যে রয়েছে হচ্ছে D1 and D5, these are the G protein couple receptor stimulatory type, and D2, 3, 4, these are the G protein couple receptor of inhibitory type. তার মানে একদিকে হলো D1, D5, একদিকে হলো D2, D3 and D4, ঠিক আছে। এবার যদি দেখা যায় যে এগুলো কোথায় থাকে, D1, D2 receptor mainly present in the, এখানে ছবিতে দেখ, স্ট্রাটাম, স্ট্রাটামের মধ্যে ডাইরেক্ট ইনডাইরেক্ট প্রথমে যেখানে রয়েছে স্ট্রাটাম, স্ট্রাটাম contains the most of the D1 and D2 receptor. D3 রিসেপ্টরটা কোথায় থাকে, লেস লাইক, মানে কডেড নিউক্লিয়াস অ্যান্ড পুটামেন। হোয়াট আর দ্য ডিফারেন্ট পার্টস অফ দি বেসাল গ্যাংলিয়া বলতো, ফিজিওলজিতে তো পড়েছিস। হোয়াট আর দ্য পার্টস অফ দি বেসাল গ্যাংলিয়া, দেয়ার আর 5 পার্টস, তাই তো। এটা হচ্ছে কডেড নিউক্লিয়াস, পুটামেন, গ্লোবাস প্যালিডাস, সাবস্টেন্সিয়া নাইগ্রা অ্যান্ড স্ট্রাটাম। তার মধ্যে গ্লোবাস প্যালিডাসের দুটো ভাগ রয়েছে, গ্লোবাস প্যালিডাস ইন্টারনা, গ্লোবাস প্যালিডাস এক্সটারনা। সাবস্টেন্সিয়া নাইগ্রা দুটো ভাগ, সাবস্টেন্সিয়া নাইগ্রা
পার্স কম্প্যাক্টা, এখানে এসএনপিসি নেমে যেটা লেখা হয়েছে, আর একটা সাবস্টান্সিয়া নাইগ্রা পার্স রেটিকুলারিস এসএনপিআর এখানে যেটা লেখা রয়েছে। ঠিক আছে, দিস আর দ্য গ্লোবাস প্যালিডাস ইন্টারনা এক্সটার্না জিপিআই এন্ড জিপিই হিসেবে লেখা রয়েছে, গ্লোবাস প্যালিডাস ইন্টারনা এন্ড গ্লোবাস প্যালিডাস এক্সটার্না। ঠিক আছে, তাহলে ডি থ্রি কোথায় থাকছে? ডি3 হচ্ছে মেইনলি থাকছে হচ্ছে অলফ্যাক্টরি টিউবারকেল অ্যান্ড নিউক্লিয়াস অ্যাকাম্বেন্স। এবার এর আগে যখন বললাম লস অফ ডোপামিনার্জিক নিউরনের ক্ষেত্রে একটা যেটা হয় যে কিছু ক্ষেত্রে কিছু পেশেন্টদের ক্ষেত্রে আগের থেকে কিছু সিমটম দেখা যায়, দ্যাট ইজ অ্যানসমিয়া, লস অফ স্মেল সেন্সেশন। এখানে ডি3 রিসেপ্টর প্রেজেন্ট ইন দ্য অলফ্যাক্টরি টিউবারকেল। ঠিক আছে, অ্যান্ড দ্যাট ইজ মোর কনসেন্ট্রেটেড when the D3 is present in the caudate nucleus and putamen। তার মানে D1 D2 স্ট্রাটামে থাকছে, D3 কিছুটা থাকছে caudate nucleus and putamen, and more concentrated in the olfactory tubercle and nucleus accumbens। তাহলে D4 D5 কোথায় থাকছে? D4 D5 in the extra striatal site বা extra CNS site, মানে basal ganglia বাইরে D4 D5 টা মেইনলি থাকছে। ঠিক আছে, these are the location and this is the মোটামুটি this is the ডিজিজ প্যাথোলজি। মানে এখনো যে প্রপোজ থিওরি রয়েছে ব্যাসাল গ্যাংলিয়ার উপর বেস করে যে ডিজিজ মডেল করা হয়েছে সেটা অনেকটা এইটার উপর, এই সার্কিটের উপর বেস করে করা রয়েছে। বেসিক্যালি হোয়াট ইজ ব্যাসাল গ্যাংলিয়া? ব্যাসাল গ্যাংলিয়া ইজ এ বলতে পারিস একটা মডিউলেটরি ফাংশনাল এরিয়া, মডিউলেটরি এরিয়া। এটা কি করে? এর মধ্যে দিয়ে যখন সেরিব্রাল কর্টেক্স থেকে ইনফরমেশন গুলো যাচ্ছে তখন এখানে রিফাইনমেন্ট হয় বা বলতে পারিস কিছুটা মডিউলেটেড হয়। সেরিব্রাল কর্টেক্স থেকে যে আউটপুটটা যাচ্ছে, মোটর আউটপুট যাচ্ছে, কিছুটা ডাইরেক্টলি সেরিব্রাল কর্টেক্স দিয়ে স্পাইনাল মোটর নিউরনে যাচ্ছে, আর কিছুটা রিফাইনমেন্টের জন্য এই সাইড ট্র্যাক্টে ঢুকছে। দ্যাট ইজ এই সাইড ট্র্যাক্টটাই হলো ব্যাসাল গ্যাংলিয়া, দ্যাট মডিউলেট, কারণ দ্যাট মডিউলেট দ্য সেরিব্রাল কর্টেক্স মোটর আউটপুট। কারণ দেখ আলটিমেটলি ইনপুটটা কোথায় যাচ্ছে? ব্যাক টু সেরিব্রাল কর্টেক্স। আলটিমেটলি দ্য ইনপুট গোজ ব্যাক টু দ্য সেরিব্রাল কর্টেক্স, অন্য কোথাও যাচ্ছে না। পুরোটা এরকম সার্কিট নিজেদের মধ্যে ঘোরাঘুরি করে আলটিমেটলি দিস গোজ ব্যাক টু দ্য সেরিব্রাল কর্টেক্স। আর যেগুলো গ্লুটামেট লেখা আছে, দ্যাট আর দ্য গ্লুটামেটার্জিক, মানে নিউরো এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার। আর GABA, that is the inhibitory neurotransmitter, and DA, there is dopamine। তাহলে এখানে দেখ একটা হচ্ছে ডাইরেক্ট পাথওয়ে রয়েছে, একটা ইনডাইরেক্ট পাথওয়ে। প্রথমে সেরিব্রাল কর্টেক্স থেকে ইনপুট একটা ডাইরেক্ট কোথায় যাচ্ছে? ডাইরেক্ট একটা দেখ স্ট্রাটামে ঢুকছে, দ্যাট আর দ্য গ্লুটামেটার্জিক, মানে এক্সাইটেটরি। আরেকটা কোথায় যাচ্ছে? সাবস্ট্যান্সিয়া নাইগ্রা পার্স কম্প্যাক্টাতে যাচ্ছে, দ্যাট ইজ অলসো এক্সাইটেটরি, গ্লুটামেটার্জিক। সাবস্ট্যান্সিয়া নাইগ্রা পার্স কম্প্যাক্টা থেকে ইনপুট কোথায় যাচ্ছে? ডোপামিনার্জিক ইনপুট গোজ ব্যাক টু দ্য স্ট্রাটাম, সেখানে স্ট্রাটামে যাচ্ছে। তার মানে স্ট্রাটাম রিসিভস দ্য ইনপুট ফ্রম দ্য ডাইরেক্টলি ফ্রম দ্য সেরিব্রাল কর্টেক্স, দ্যাট ইজ এক্সাইটেটরি, and also via the substantia nigra pars compacta via the dopaminergic pathway। and loss of dopaminergic, যে আগে প্রথমে যেটা বললাম, loss of dopaminergic neuron in the substantia nigra pars compacta will lead to Parkinson's disease। ঠিক আছে, তাহলে এটা গেল। এইবার দেখ তারপরে কোথায় যাচ্ছে। এখান থেকে দুটো পাথওয়ে রয়েছে, ছবি তুলেছি ভালো কথা, একটু যদি বুঝিস তাহলে ভালো হবে, তবে 1 ঘন্টার ক্লাসে এটা বোঝানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এবার স্ট্রাটাম থেকে দু রকম পাথওয়ে যায়, একটা ডাইরেক্ট পাথওয়ে, একটা ইনডাইরেক্ট পাথওয়ে। ঠিক আছে, এবং এখানেও রিসেপ্টরের গল্প রয়েছে। একটা D1 receptor predominance will be seen in direct pathway, and D2 type receptor predominance or D2 receptor predominance will be seen in indirect pathway। ঠিক আছে, তাহলে একটা যাচ্ছে কোথা দিয়ে দেখ, স্ট্রাটাম থেকে, একটা হচ্ছে গ্লোবাস প্যালিডাস ইন্টারনা এন্ড সাবস্ট্যান্সিয়া নাইগ্রা পার্স রেটিকুলারিস, যদি ডাইরেক্ট পাথওয়ে হয় সাবস্ট্যান্সিয়া নাইগ্রা পার্স রেটিকুলারিস, এন্ড তারপরে ভেন্ট্রাল অ্যান্টেরিয়র এন্ড ভেন্ট্রাল ল্যাটেরাল or ventrolateral nucleus of the thalamus। VAVL টা হচ্ছে থ্যালামাস, আর থ্যালামাস থেকে সেটা যাচ্ছে আবার goes back to the cerebral cortex। তাহলে ইনিশিয়াল দুটো স্টেপে যে নিউরোট্রান্সমিটার, দ্যাট ইজ দ্য ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার GABA is seen, মানে গামা অ্যামাইনো বিউটাইরিক অ্যাসিড is seen,
অ্যান্ড লাস্টেরটা যেটা রয়েছে ভেন্ট্রাল অ্যান্টেরিয়র অ্যান্ড ভেন্ট্রোল্যাটারাল নিউক্লিয়াস অফ দি থ্যালামাস থেকে যে সেরিব্রাল কর্টেক্সে যে নিউরোনাল ইনপুটটা যাচ্ছে দ্যাট ইজ অলওয়েজ এক্সাইটেটরি গ্লুটামেটার্জি। আর ইনডাইরেক্ট পাথওয়েতে যদি দেখিস, এবার কি করে সবসময় যদি ডিএ অ্যান্ড ডি টু যদি স্টিমুলেটেড হয় সবসময় এটা গ্লুটামেটার্জিক পাথওয়ে দিয়েই যাবে, মানে এক্সাইটেটরি স্টিমুলেশন উইল গো টু দ্য সেরিব্রাল কর্টেক্স। এটা যদি অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে জিজ্ঞেস করিস বুঝিয়ে দেবো, এখন বোঝাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, কারণ একটুখানি বেজাল অ্যাক্টিভিটিটা একটু বোঝার দরকার আছে, না বুঝলে অসুবিধা হবে, ঠিক আছে। আর যদি বাড়ি থেকে ডিসাইফার করতে পারিস দ্যাট ইজ ভেরি গুড, ঠিক আছে, যে কোনো বই থেকে দেখতে পারিস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর ইনডাইরেক্ট পাথওয়েতে প্রথমে কোথায় যাচ্ছে? প্রথমে যাচ্ছে হচ্ছে গ্লোবাস প্যালিডাস এক্সটার্না স্ট্রাটাম থেকে নিউরোনাল ইনপুট goes to the globus pallidus externa, then STN means subthalamic nucleus, তারপরে সাবথ্যালামিক নিউক্লিয়াস থেকে দেখ আবার ডাইরেক্ট পাথওয়ের পার্টে ঢুকে যাচ্ছে, সেটা হচ্ছে গ্লোবাস প্যালিডাস ইন্টারনা অ্যান্ড সাবস্টেন্সিয়া নাইগ্রা পার্টস রেটিকুলারিস দিয়ে ভায়া দিয়ে কোথা দিয়ে যাচ্ছে? ভায়া দিয়ে ভেন্ট্রাল অ্যান্টেরিয়র অ্যান্ড ভেন্ট্রোল্যাটারাল নিউক্লিয়াস অফ দি থ্যালামাস দিয়ে গোজ ব্যাক টু দ্য সেরিব্রাল কর্টেক্স, ঠিক আছে। এই পাথওয়েটা D2 রিসেপ্টর প্রিডমিনেন্স হয়, স্ট্রাটামে D2 রিসেপ্টর দিয়ে এটা শুরু হয়। আর ইনিশিয়াল দুটো স্টেপে মানে স্ট্রাটাম টু গ্লোবাস প্যালিডাস এক্সটার্না অ্যান্ড গ্লোবাস প্যালিডাস এক্সটার্না টু সাবথ্যালামিক নিউক্লিয়াস, এখানে যে নিউরোট্রান্সমিটারটা দেখা যায় দ্যাট ইজ দ্য গামা অ্যামাইনো বিউটাইরিক অ্যাসিড, দ্যাট ইজ অ্যান ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। অ্যান্ড সাবথ্যালামিক নিউক্লিয়াস থেকে আবার যে পাথওয়েটা কানেক্ট করছে গ্লোবাস প্যালিডাস ইন্টারনা, যেটা ডাইরেক্ট পাথওয়ের পার্ট গ্লোবাস প্যালিডাস ইন্টারনা অ্যান্ড সাবস্টেন্সিয়া নাইগ্রা পার্টস রেটিকুলারিস, সেটা হচ্ছে আবার গ্লুটামেটার্জিক, মানে দ্যাট ইজ দ্য এক্সাইটেটরি। অ্যান্ড তারপরে একটা গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড ইনহিবিটরি, তারপরে আবার গ্লুটামেটার্জিক। এবার যদি এরা স্টিমুলেটেড হয়, যদি স্ট্রাটাম স্টিমুলেটেড হয়, when the stratum is stimulated this will lead to activation of the D1 receptor in the direct pathway and D2 receptor in the indirect pathway, and this leads always excitatory input goes by cerebral cortex থেকে excitatory input আসলো মডিউলেটেড হয়ে আবার excitatory ইনপুটই ব্যাক করছে সেরিব্রাল কর্টেক্সে, এটা হবে। বুঝতে চাইলে পরে আসিস, মানে আফটার ক্লাস কোনো একটা ইয়েতে আসিস, বুঝিয়ে দেবো, অসুবিধা নেই। এবার তাহলে হোয়াট আর দ্য ড্রাগ ট্রিটমেন্ট, এটা মাথায় রাখিস। বাট এই ফিচার দিয়ে কিন্তু এই মডেল যে ব্যাসাল গ্যাংলিয়া মডেলের একটাই অসুবিধা, এই মডেল দিয়ে কিন্তু সবকটা ফিচার মানে নন মোটর সিমটমস গুলোকে এক্সপ্লেন করা যায় না। দিস ইজ দ্য লিমিটেশন অফ দিস মডেল, ঠিক আছে, দিস ইজ দ্য লিমিটেশন অফ দিস মডেল। যেমন অনেক সময় অটোনমিক ফাংশন ডিসফাংশন গুলোকে এটা দিয়ে এক্সপ্লেন করা যায় না, ঠিক আছে, নন মোটর সিমটমস। এবার হোয়াট আর দ্য ড্রাগস অ্যাভেলেবল ফর দ্য ট্রিটমেন্ট অফ দি পার্কিনসন্স ডিজিজ, তাহলে আমাদের ট্রিটমেন্ট মডালিটি কি হবে? টু ইনক্রিজ দ্য ডোপামিন কনসেন্ট্রেশন ইন দ্য স্ট্রাটাম অর সাবস্টেন্সিয়া নাইগ্রা পার্টস কম্প্যাক্টা, বা বলতে পারিস স্ট্রাটামে, বলতে পারিস স্ট্রাটামে আমাদের ডোপামিন কনসেন্ট্রেশন বাড়াতে হবে। তার জন্য কি হয়? প্রথম মোস্ট কমন and most widely used drug that is the levodopa. এবার লিভোডোপা কি ডাইরেক্টলি গিয়ে স্ট্রাটামে কাজ করবে? না, লিভোডোপা উইল, তাহলে তো আমাদের ডোপামিন দেওয়াতে অসুবিধা কি ছিল? ডোপামিন ক্যান নট ক্রস, it is positioned or it is located beyond the blood brain barrier, তাহলে first we need to cross the blood brain barrier to act at the site, তাহলে আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে তারপরে যেতে হবে। তাহলে সেই জন্য ডোপামিন যদি আমরা ডাইরেক্টলি অ্যাডমিনিস্টার করি, ডোপামিন ক্যান নট ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার, সো উই ইউজ দ্য লিভোডোপা। লিভোডোপা ইজ এ বলতে পারিস it is a prodrug that is converted to the dopamine at the site. Levodopa will cross the blood brain barrier and after the aromatic amino acid decarboxylase যে এনজাইমটা রয়েছে that will convert the levodopa to dopamine. হ্যাঁ, DA মানে ডোপামিন, DA মানে ডোপামিন। একটা ডোপামিনার্জিক ইনপুট রয়েছে যেটা সাবস্টেন্সিয়া নাইগ্রা পার্স কম্প্যাক্টা থেকে স্ট্রাটাম,
আর ওখানে D1 D2 রিসেপ্টর, D1 D2 রিসেপ্টর হচ্ছে D1 মেইনলি প্রিডোমিনেন্ট ইন দ্য ডাইরেক্ট পাথওয়ে এন্ড D2 রিসেপ্টর প্রিডোমিনেন্ট ইন দ্য ইনডাইরেক্ট পাথওয়ে। ঠিক আছে, তাহলে লিভোডোপা ক্যান বি ইউজ, লিভোডোপা ইজ ইউজড ফর দিস রিজন, সেজন্য ডোপামিন ইজ নট ইউজড। ঠিক আছে, নেক্সট হচ্ছে it has very short half life but reaches plasma maximum plasma concentration within half an hour to 2 hour এর মধ্যে, and it has a half life of levodopa half life মোটামুটি ধর 1 to 3 hour. So it is a short acting drug. We have to give levodopa multiple times a day, commonly 3 to 4 times a day. এগুলো পার্কিনসন ডিজিজের জন্য দেওয়া হয় 3 to 4 times a day. ঠিক আছে, ইনিশিয়ালি 3 দিয়ে শুরু করা হয়, তারপরে দরকার হলে অ্যাকর্ডিং টু দ্য রিকমেন্ড 4 times a day স্টার্ট করা হয়। নেক্সট, levodopa is converted to dopamine in the periphery and that will lead to some adverse effect of this drug বা unwanted effect of this drug. তাহলে সেটা কি হবে, লিভোডোপা যদি পেরিফেরিতেই ডোপামিনে কনভার্টেড হয়ে যায় তাহলে কি হবে, তাহলে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড ডিকার্বক্সিলেজ দিয়ে দ্যাট উইল কনভার্ট টু ডোপামিন। তাহলে ডোপামিনে কনভার্ট হয়ে গেলে কি হবে, ইট উইল প্রডিউসেস সাম unwanted side effect like nausea and orthostatic hypotension, nausea and orthostatic hypotension. And as dopamine will not cross, cannot cross the blood brain barrier, so there is a decrease in the function of the levodopa at the site of action. That levodopa dosing বাড়িয়েই যেতে হবে, পেরিফেরাল কনভার্সনের জন্য সাইড এফেক্ট বাড়তে থাকবে, আর ডিজিজ মডিফাইং অ্যাক্টিভিটি, ডিজিজ মডিফাইং বা ডিজিজের সাইন সিমটমস ইমপ্রুভমেন্টের জন্য যে ডোপামিনটা দরকার সেটা অ্যাট দ্য সাইট অফ রিকোয়ারমেন্ট সেটা কমে যাবে। তাহলে সেই জন্য এর সাথে কিছু এমন কিছু পেরিফেরাল ডোপা ডিকার্বক্সিলেজ ইনহিবিটর অ্যাড করা হয়, দ্যাট আর দ্য কার্বিডোপা অ্যান্ড বেনসেরাজাইড। কার্বিডোপা অ্যান্ড বেনসেরাজাইড অ্যাডেড অ্যাজ এ পেরিফেরাল ডোপা ডিকার্বক্সিলেজ ইনহিবিটর। ঠিক আছে, পেরিফেরাল ডোপা ডিকার্বক্সিলেজ ইনহিবিটর এই জন্য এর সাথে অ্যাড করা হয়, সো দ্যাট ইট প্রিভেন্ট দ্য পেরিফেরাল কনভার্সন অফ দি levodopa to dopamine, so that more levodopa can cross the blood brain barrier and reach at the site of action or site of requirement and produces its therapeutic effect. ঠিক আছে, কার্বিডোপা জেনারেলি অ্যাড করা হয় 25 মিলিগ্রাম thrice daily বা 25 মিলিগ্রাম 4 times a day along with dopamine অ্যাড করা হয়। নেক্সট, এবার হচ্ছে কিছু জিনিস আছে যে অনেক দিন ধরে যদি আমরা ডোপামিন ইউজ করি তাহলে কি হবে, লিভোডোপা ইউজ করি তাহলে কি হবে, দেয়ার ইজ ওয়ারিং অফ দি সিমটম। যেমন হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বলা হয় উইয়ার অ্যান্ড টিয়ার। যেমন কোনো একটা জিনিস যদি তোরা মার্কেট থেকে পারচেস করিস, যে যদি ওয়ারেন্টি থাকে, মানে যেগুলো উইয়ার অ্যান্ড টিয়ার সেগুলোতে ওয়ারেন্টি প্রোভাইড করা হয় না, বিভিন্ন জিনিসে দেখবি। ঠিক আছে, ওয়ারেন্টি প্রোভাইড করে না। দিস আর দ্য থিংস দ্যাট উইল উইয়ার অ্যান্ড টিয়ার, মানে কিছুদিন পরে ক্ষয়ে যাবে, ভেঙে চুরে যাবে, সেটা হতে পারে উইয়ার অ্যান্ড টিয়ার, সেই সব জিনিসও। তাহলে এখানেও কিছু ওয়ারিং অফ সিমটম, ওয়ারিং অফ এফেক্ট দেখা যায়। ওয়ারিং অফ এফেক্ট মানে এরপরে লিভোডোপা দেওয়া হবে, কিন্তু আগে যেরকম কাজ হচ্ছিল 3 to 4 টাইমস দিয়ে বেশ ভালোই কাজ হচ্ছিল, এখন আর সেই কাজগুলো হবে না। কেন হবে না, ডোপামিন কোথায় থাকে, ডোপামিনার্জিক যে নিউরনগুলো তার সাইন্যাপটিক নিউরোনাল এন্ডে, সাইন্যাপটিক ক্লেফটের সাইন্যাপটিক ভেসিকলসে থাকবে। যত দিন যাবে প্রোগ্রেসিভলি ব্রেন উইল লস, বা যে পার্কিনসন ডিজিজ যে ইন্ডিভিজুয়ালের হয়েছে সে লস করবে কি, ডোপামিনার্জিক নিউরনগুলো লস করবে, তাহলে সেখানে সাইন্যাপটিক যে ভেসিকলস গুলো সেগুলো লস্ট হবে। লিভোডোপা থেকে ডোপামিন কনভার্সন হওয়ার পর ইনিশিয়ালি যে রিমেইনিং নিউরনস গুলো ছিল সেখানে কিছু স্টোরড হয়ে থাকার কথা ছিল, স্টোরড হয়ে থাকতো, and according to the requirement it will released in the stratum and produces its effect. But with time these neurons will lost their capability of storing dopamine at the synaptic vesicles. তাহলে কি হবে, যখন দেওয়া হবে তখনই কিছুটা এফেক্ট হবে, থেরাপিউটিক এফেক্ট, ব্র্যাডিকাইনেসিয়া, ট্রেমর, রিজিডিটি কমবে, কিছুটা হবে, একটু আধ ঘন্টা 1 ঘন্টা বা 2-3 ঘন্টা পরেই দেখা যাবে আর কিছু নাই। মানে 2-3 ঘন্টা যে টি হাফ, যেটা ডোপামিনের লিভোডোপার টি হাফ কত 3 আওয়ার্স, আপ টু 3 আওয়ার্স, তারপরে দেখা যাবে আর এফেক্ট নেই। তখন আবার পুরনো ব্র্যাডিকাইনেসিয়া, ট্রেমর, রিজিডিটি, পুরনো অ্যাকাইনেটিক স্টেটে ফিরে যাবে।
তাহলে এটাকে বলা হয় ইনিশিয়ালি ওয়ারিং অফ সিমটমস বা ওয়ারিং অফ এফেক্ট অফ দ্য লিভোডোপা। এটা কন্টিনিউয়াস ইউজে অ্যান্ড ডিজিজ প্রোগ্রেশনের জন্য হয়। নেক্সট যেটা বলা হয় দ্যাট ইজ দ্য অন অফ ফেনোমেনা। অন অ্যান্ড অফ ফেনোমেনা এটা কমনলি দেখা হয় যে পরীক্ষাতেও আগে এত আসতো, এখন দেখিনি খুব একটা। অন অফ, why the on off phenomena occurred when a patient Parkinson's disease patient treated with levodopa. অন অফ ফেনোমেনা মানে কি, আফটার দ্য লুজিং, এই যে ইনিশিয়াল যে বাফারিং এফেক্টটা ছিল সেই বাফারিং এফেক্ট along with the time the buffering effect of the dopaminergic neuron will lost because of loss of dopaminergic neuron in the substantia nigra pars compacta। তাহলে এই ওয়ারিং অফ এফেক্টটা আরো যদি প্রমিনেন্ট হতে থাকবে along with time, and তারপরে কি হবে, যখনই লিভোডোপা দেওয়া হবে that will reach in maximum concentration in the stratum and these are producing কি করবে, dyskinetic feature। ডিসকাইনেটিক, এরপরে তো প্রথমে তো ছিল ট্রেমর, রিজিডিটি, ব্র্যাডিকাইনেসিয়া, তারপরে কি হলো, ঠিকঠাক হলো, এরপরে কি হবে, ডিসকাইনেসিয়া, অ্যাবনর্মাল মুভমেন্ট, হ্যালুসিনেশন, এক্সাইটেশন, কনফিউশন। যেই ড্রাগ দেওয়া হবে এই সিমটমস গুলো এক্সাগারেট করে যাবে, বিকজ দেয়ার ইজ নো বাফারিং এফেক্ট is seen when the levodopa is administered because of loss of dopaminergic neuron। dopaminergic neuron লসের জন্য কি হবে, these neuron are not বা dopamine is not stored at the neuronal ending বা neuronal synaptic vesicles, so levodopa will act at maximum concentration in the stratum and they are producing dyskinetic feature। সেজন্য এই সময়টাকে বলা হয় অন ফেনোমেনা। যেই ড্রাগ দেওয়া হলো তখন ডিসকাইনেসিয়া, তার আগে তো রিজিডিটি অ্যাকাইনেসিয়া ছিল, তখন ডিসকাইনেসিয়া, হাইপার অ্যাক্টিভের মতো হয়ে গেল। কিছুক্ষণ পরে ড্রাগের হাফ লাইফ মানে ড্রাগের কনসেন্ট্রেশন কমতে থাকবে বিকজ অফ মেটাবলিজম অফ দ্য ড্রাগ, মেটাবলিজম অফ দি লিভোডোপা, মেটাবলিজম অফ দি ডোপামিন, এগুলো হতে থাকবে। তখন আবার পুরনো অ্যাকাইনেটিক রিজিড স্টেটে ফিরে যাবে, অ্যাকাইনেটিক রিজিড স্টেটে ব্যাক করে যাবে। তাহলে এটা কি হচ্ছে, তাহলে তখন ইনিশিয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে ড্রাগ অন ফেনোমেনা, তারপরে ড্রাগের এফেক্ট টোটালি লস্ট হয়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড দ্য অফ ফেনোমেনা। দ্যাট ইজ কল্ড দ্য অফ ফেনোমেনা। এই জন্য এখন প্রচুর নতুন নতুন জিনিসপত্র এসেছে যাতে সাস্টেন রিলিজ ড্রাগ প্রিপারেশন, ঠিক আছে, ইনিশিয়াল কিছুটা ইমিডিয়েট রিলিজ প্রিপারেশন, দেন দ্য সাস্টেন রিলিজ প্রিপারেশন, এগুলো অ্যাড করা হয়। মানে ইমিডিয়েট রিলিজ প্রিপারেশনের সাথে সাস্টেন রিলিজ প্রিপারেশন পাঞ্চ করে ফর্মুলেশন বানানো হয়, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে ডোপামিন। এই বাইরে থেকে যদি ডোপামিন দেওয়া হয় তাহলে কি হতে পারে, তাহলে হচ্ছে যেটা হতে পারে প্রলং দিলে অনেক সময় সাইকোসিস দেখা যেতে পারে, ড্রাগ ইনডিউস সাইকোসিস বা লিভোডোপা ইনডিউস সাইকোসিস দেখা যেতে পারে। তা লিভোডোপা ইনডিউস সাইকোসিসের ট্রিটমেন্ট কি, সাইকোসিস ম্যানিয়া পড়ানো হয়ে গেছে, হ্যাঁ, সাইকোসিস ম্যানিয়া হয়ে গেছে, তো সেখানে দেখেছিস যে সাইকোসিস ম্যানিয়ার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে ইনক্রিজ ইন দ্য ডোপামিন কনসেন্ট্রেশন ইন দ্য ব্রেন। সেই জন্য যেগুলো টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ দ্যাট উইল অ্যাক্ট অ্যাজ এ D2 রিসেপ্টর ব্লকার বা D2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। তাহলে এখানে দেখা যেতে পারে অনেক সময় লিভোডোপা ইনডিউস সাইকোসিস দেখা যেতে পারে। তা সেইটা ট্রিটমেন্টের জন্য কি আমরা ড্রাগ ইউজ করব, এমন যেগুলো টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ, দ্যাট শুড নট বি ইউজড বিকজ ইট উইল লিড D2 রিসেপ্টর আবার ব্লকড হবে, D2 রিসেপ্টর যেই ব্লকড হবে দিস উইল প্রডিউস পার্কিনসন্স ফিচার মোর, পার্কিনসন্স যে ফিচারগুলো ছিল সেগুলো আবার বাড়িয়ে দেবে। সেই জন্য টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক লাইক কি বলবো, হ্যালোপেরিডল, ক্লোরপ্রোমাজিন, প্রোক্লোরপেরাজিন, ঠিক আছে, সরি প্রোক্লোরপেরাজিন, ফেনোথায়াজিন, দিস শুড নট বি ইউজড অ্যাজ এ অ্যান্টিসাইকোটিক ড্রাগ as in the levodopa induced psychosis। তাহলে levodopa induced psychosis এ atypical antipsychotics like clozapine and quetiapine and 5-HT2A receptor inverse agonist, এটা inverse agonist বলা হয়, pimavanserin can be used, pimavanserin can be used। নেক্সট যেটা হচ্ছে levodopa induced adverse effect কি কি হতে পারে, যেগুলো হতে পারে সেগুলো হচ্ছে যে এই যে হ্যালুসিনেশন, অ্যাংজাইটি, এগুলো হাইপার অ্যাক্টিভ ফিচার। তার সাথে সাথে কি ধরনের ডে টাইম স্লিপিনেস অর সোমনোনেস, ফ্যাটিগ,
nausea and orthostatic hypotension. Nausea and orthostatic hypotension peripheral conversion of levodopa to dopamine এর জন্য হচ্ছে, and hallucination, confusion এগুলো hyperactive feature, and আরেকটা হচ্ছে malaise or lethargy, daytime sleepiness. These are the other effects of the levodopa. এছাড়া আর কি হতে পারে, আরেকটা বলা হয় impulse control disorder can be seen in the levodopa treated patient. ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার, ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার তাদের ক্ষেত্রে কি দেখা যাবে, কম্পালসিভ বিহেভিয়ার, হাইপার সেক্সুয়ালিটি, গ্যাম্বলিং, অ্যান্ড দ্যাট আর দ্য ফিচার্স অফ সোশ্যাল ডিস্ট্রাকশন, এগুলো দেখা দিতে পারে। কম্পালসিভ বিহেভিয়ার, এটা করতেই হবে, করছে মানে কম্পালশন, যেটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে যেরকম দেখেছিস অবসেশন অ্যালং উইথ কম্পালশন, এখানে কম্পালসিভ বিহেভিয়ার, হাইপার সেক্সুয়ালিটি, গ্যাম্বলিং এইগুলোতে হতে পারে, এগুলোকে বলা ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার। এটা গেল হচ্ছে, এইগুলো হচ্ছে তোদের লিভোডোপা। তার মানে একটা হচ্ছে ওয়ারিং অফ সিমটমস, আর এটা হচ্ছে লিভোডোপার সাথে ক্যান বি ইউজড অ্যাজ এ কার্বিডোপা বেনসেরাজাইড, দ্যাট ইজ দ্য পেরিফেরাল ডোপা ডিকার্বক্সিলেজ ইনহিবিটর, ওয়ারিং অফ ফেনোমেনা, আর একটা হচ্ছে অন অফ ফেনোমেনা, এইগুলো আর লিভোডোপা ইনডিউস সাইকোসিস। ঠিক আছে, নেক্সট ড্রাগ হচ্ছে ডোপামিন রিসেপ্টর অ্যাগনিস্ট, ডোপামিন রিসেপ্টর অ্যাগনিস্ট ড্রাগ। ডোপামিন রিসেপ্টর অ্যাগনিস্ট ড্রাগ, দিস আর used for the treatment of the বলতে পারিস মোটর কমপ্লিকেশন অফ দ্য ডিজিজ, সেটাকে প্রিভেন্ট করার জন্য, প্রিভেন্টিং দ্য মোটর কমপ্লিকেশন অফ দ্য ডিজিজ। আরেকটা হচ্ছে ডোজ রিলেটেড ফ্লাকচুয়েশন ইন দ্য মোটর স্টেট, যেমন হচ্ছে এই লিভোডোপা ইনডিউসড অ্যাকাইনেটিক স্টেট, এইগুলোর জন্য ট্রিটমেন্টের জন্য অ্যালং উইথ লিভোডোপা দিস ড্রাগস ক্যান বি ইউজড অ্যালং উইথ লিভোডোপা। ডোপামিন রিসেপ্টর অ্যাগনিস্ট হিসেবে কি কি ইউজ হয়, প্র্যামিপেক্সোল, রোপিনিরোল and rotigotine, pramipexole, ropinirole and rotigotine। এর মধ্যে প্র্যামিপেক্সোল and ropinirole সেটা ওরালি ইউজ করা হয়, and rotigotine used as a cutaneous patch, এই যে প্যাচ হিসাবে ইউজ হয়, ড্রাগ ইজ ইউজড as a patch, সেখান থেকে একটা কনস্ট্যান্ট ড্রাগ, কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ রিলিজড ইনটু দ্য সার্কুলেশন এন্ড মেইনটেইনিং প্লাজমা লেভেল, এটা at the steady state। এই তার মধ্যে প্র্যামিপেক্সোল অ্যান্ড রোপিনিরোল সেটা কি করছে, প্র্যামিপেক্সোল অ্যান্ড রোপিনিরোল দিস মেইনলি অ্যাক্ট অন দ্য D1 রিসেপ্টর অ্যাজ অ্যান অ্যাগনিস্ট। ঠিক আছে, অ্যান্ড রোটিগোটিন যেটা করছে, রোটিগোটিন দিস উইল অ্যাক্ট অন দ্য D1 রিসেপ্টর অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ D2 রিসেপ্টর অ্যাজ অ্যাগনিস্ট। ঠিক আছে, D1 রিসেপ্টরও করছে, আবার D2 রিসেপ্টরও করছে, D2 রিসেপ্টর অ্যাগনিস্ট। ঠিক আছে, প্র্যামিপেক্সোল অ্যান্ড রোপিনিরোল অ্যান্ড রোটিগোটিন। আর এগুলোতে মনে করা হয় দিস ড্রাগ প্রোভাইড সাম প্রোটেক্টিভ এফেক্ট ওভার দ্য ডোপামিনার্জিক নিউরন। কেন? বিকজ অফ ইউজ অফ দিস ড্রাগ অ্যাজ এ ডোপামিন রিসেপ্টর অ্যাগনিস্ট, তাহলে কি করবে, দিস রিডিউসেস দ্য রিকোয়ারমেন্ট অফ দি লিভোডোপা, দিস এক্সোজেনাস লিভোডোপা মানে বাইরে থেকে যে লিভোডোপা দেওয়া হচ্ছিল সেটা রিকোয়ারমেন্ট কমবে। আরেকটা হবে রিডিউসিং দ্য secretion of the dopamine endogenous, that is endogenous dopamine, reducing the secretion of the endogenous dopamine, and as this drug reduces the exogenous levodopa requirement, this will also lead to reduction in the free radical formation, and free radical formation will lead to মানে রিডাকশন বা ফ্রি র্যাডিক্যাল ফর্মেশন হলে কি হবে, দেয়ার ইজ এ নিউরোনাল স্মল নিউরোনাল মাইক্রো ইনজুরি হয়, সেইগুলোকে প্রিভেন্ট করে। সেই জন্য এটা বলা হয় যে ইট মে প্রোভাইড সাম প্রোটেক্টিভ এফেক্ট ওভার দ্য ডোপামিনার্জিক নিউরন। ঠিক আছে, ডোপামিনার্জিক নিউরনে প্রোটেক্টিভ এফেক্ট কিছু দেখা যেতে পারে, and it is used along with the levodopa to reduce the requirement of the levodopa। আর হোয়াট আর দ্য সাইড এফেক্টস, সাইড এফেক্টস লিভোডোপার মতনই হয়, সেগুলো কি, নজিয়া হতে পারে, অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন, আর কি হতে পারে, ডে টাইম স্লিপিনেস, লেথার্জি অর ম্যালেইস, এইগুলো হতে পারে, দিস আর দ্য এফেক্টস। আর তার সাথে সাথে যেগুলো হ্যালুসিনেশন, কনফিউশন, যেগুলো হাইপার অ্যাক্টিভ স্টেট, অ্যান্ড ইম্পালস কন্ট্রোল বিহেভিয়ার বা ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার ক্যান অলসো বি সিন in the when we use the dopamine receptor agonistic drug like pramipexole, ropinirole and rotigotine। ঠিক আছে, এবার কিছু কিছু ক্ষেত্রে ইয়ং পেশেন্টদের ক্ষেত্রে, ইয়ং পার্কিনসন্স ডিজিজ পেশেন্টদের ক্ষেত্রে অনেক প্র্যাকটিশনার এটাকে ফেভার করে,
these drugs used for the treatment of the young patient with Parkinson's disease. And elderly পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু প্রেফারেবল হচ্ছে লিভোডোপা কার্বিডোপা আর লিভোডোপা পেরিফেরাল ডোপা ডিকার্বক্সিলেজ ইনহিবিটর কম্বিনেশনটাই বেটার টলারেটেড। নেক্সট ড্রাগ হচ্ছে, এটাও ডোপামিন রিসেপ্টর অ্যাগনিস্ট, বাট এটা রেস্কিউ থেরাপির জন্য ইউজ হয়, দ্যাট ইজ দ্য অ্যাপোমরফিন। Apomorphine is the drug that is used for the rescue therapy for the off phase. Off phase মানে যখন ড্রাগের কোনো এফেক্ট নেই। অফ ফেজে কিরকম হবে পেশেন্ট? অ্যাকাইনেটিক হবে, রিজিড হবে। কয়েকটা পেশেন্ট আউটডোরে এসেছে, আমরা দেখেছি কিরকম একদম কাঠের মতো হয়ে আছে, একদম কাঠ। অনেকটা বলতে পারি যে কিরকম রাইগর মর্টিসে যেরকম হতে পারে সেই রকম, একদম কিছু হাত পা কোনোভাবে সোজা করা যাচ্ছে না, যে স্টেটে আছে সেই স্টেটে হাত দেখানো যাচ্ছে না, অ্যাকাইনেটিক রিজিড স্টেট। ঠিক আছে, যখন ডোপামিনার্জিক নিউরন সব লস্ট হয়ে গেছে, যেই ড্রাগের এফেক্ট শেষ হয়ে গেছে, ডিসকাইনেটিক ফিচার ওভার, দেন অ্যাকাইনেটিক রিজিড স্টেট, সেইটা থেকে রেস্কিউ করার জন্য অ্যাপোমরফিন ক্যান বি ইউজড। ঠিক আছে, বা অফ পিরিয়ডের জন্য অ্যাপোমরফিন ক্যান বি ইউজড। অ্যাপোমরফিন কোথায় কাজ করে? অ্যাপোমরফিন অ্যাক্ট অ্যাজ এ D4 receptor agonist and binds with high affinity at the D4 receptor to some affinity to D2, 3, 5 and very less affinity towards the D1 receptor, as well as it has some affinity towards alpha 1D, alpha 2B and 2C receptor also. ঠিক আছে, এটার মেন সমস্যা কি? মেন সমস্যা হচ্ছে ইট ক্যান প্রডিউস সিভিয়ার ভমিটিং, সিভিয়ার নজিয়া অ্যান্ড ভমিটিং। সেই জন্য এটার সাথে ট্রাইমেথোবেনজামাইড বলে একটা ড্রাগ ইউজ করা হয় টু প্রিভেন্ট দ্য নজিয়া অ্যান্ড ভমিটিং ইনডিউসড বাই দ্য অ্যাপোমরফিন। তাহলে এবার তোদের মাথায় আসতে পারে, হোয়াই ondansetron or 5-HT3 receptor antagonist cannot be used for the treatment of the nausea and vomiting that is used by the apomorphine? না, এটা ইউজ করা যায় না, as well as এটা হচ্ছে contraindicated. Why? When 5-HT3 receptor antagonist like ondansetron is used for the treatment of the apomorphine induced nausea and vomiting, তখন সেখানে severe hypotension and will be seen, সেই জন্য it is contraindicated. Severe hypotension as well as unconsciousness দেখা যায়। এখানে আর কি কি অ্যাপোমরফিনের অসুবিধা আর কি কি আছে? অ্যাপোমরফিনের অসুবিধা রয়েছে ইনজেকশন, ইট ইজ ইউজড as a sublingual formulation as well as in the subcutaneous formulation to avoid the first pass metabolism. Subcutaneous and sublingual, তাহলে subcutaneous মানে ইনজেক্টেবল, আর একটা হচ্ছে ওরালি দেওয়া হচ্ছে বাট সাবলিঙ্গুয়ালি দেওয়া হচ্ছে। ঠিক আছে, সাবলিঙ্গুয়াল দেওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে ওরাল আলসারেশন অর সোর, ঠিক আছে, ওরাল মাউথ আলসার তৈরি হয়, কিছুটা সোরনেস তৈরি হয়। আর কি কি দেখা যায়? আর দেখা যাচ্ছে হচ্ছে ইনজেকশন সাইট রিয়াকশন, কিউটি প্রলঙ্গেশন অ্যান্ড সামটাইমস পেশেন্ট নিজে নিজে এটা বেশি নিতে আরম্ভ করে, একটা অ্যাবিউসিভ প্যাটার্ন লক্ষ্য করা যায়। আর এই অ্যাবিউসিভ প্যাটার্নের সিমটমস গুলো কি কি? হোয়াট আর দ্য সিমটমস অফ দি অ্যাবিউসিভ প্যাটার্ন ডেভেলপ করেছে বোঝা যায়, সেখানে হ্যালুসিনেশন, abnormal behavior and dyskinesia will be seen. Hallucination, abnormal behavior and dyskinesia will be characterized when the abusive pattern is seen, when the abusive pattern develops. এটা গেল অ্যাপোমরফিন। নেক্সট হচ্ছে COMT, ক্যাটিকল ও মিথাইল ট্রান্সফারেজ ইনহিবিটর। COMT ইনহিবিটর, দিস COMT ইনহিবিটরের মধ্যে কি কি ড্রাগ রয়েছে? একটা হচ্ছে এন্টাক্যাপন, টোলক্যাপন অ্যান্ড ওপিক্যাপন। এন্টাক্যাপন, টোলক্যাপন অ্যান্ড ওপিক্যাপন, দিস আর দ্য ক্যাটিকল COMT ইনহিবিটর হিসাবে ইউজ করা হয়। এর মধ্যে এন্টাক্যাপন, দ্যাট উইল inhibit the catechol O-methyl transferase in the periphery only, peripheral activity. Tolcapone, that reduces the levodopa metabolism in the periphery as well as in the CNS. And there is a arekta formulation, slow dissociation formulation, once daily preparation can be used, that is the opicapone. তাহলে এরা কি করছে? ক্যাটিকল ও মিথাইল ট্রান্সফারেজ, যখন লিভোডোপার সাথে কার্বিডোপা আর বেনসেরাজাইড ইউজড অ্যাজ এ পেরিফেরাল ডোপা ডিকার্বক্সিলেজ ইনহিবিটর যখন ইউজ হচ্ছে, তখন লিভোডোপা কনসেন্ট্রেশন তো বাড়ছে, লিভোডোপা ইনট্যাক্ট লিভোডোপা তো বাড়ছে, বাট যেটা হচ্ছে লিভোডোপার মেটাবলিজম অন্যদিকে বেড়ে যাচ্ছে, মানে লিভোডোপা ইজ মেটাবলাইজড টু
another metabolite, methylated metabolite by the COMT at the periphery. তাহলে এই catechol O methyl transferase inhibitor will reduce the metabolism of the levodopa in the periphery and as well as in the CNS. আরেকটা যেটা করে, dopamine is also metabolized by the COMT মানে catechol O methyl transferase. This is also inhibited those drugs that can cross the blood brain barrier. মানে টোলক্যাপন এখানে সেন্ট্রালিও ক্যাটিকল ও মিথাইল ট্রান্সফারেজ হিসেবে কাজ করছে, সেখানেও কিছু ডোপামিনের মেটাবলিজমও কিছুটা ইনহিবিট করছে। মেইনলি এটা লিভোডোপার মেটাবলিজম ইনহিবিট করছে, ঠিক আছে। আর অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য ডোপামিনের মেটাবলিজম ইজ অলসো ইনহিবিটেড বাই দ্য ক্যাটিকল ও মিথাইল ট্রান্সফারেজ, ঠিক আছে। এখানে এবার এর মধ্যে লঙ্গার অ্যাক্টিং ড্রাগ হচ্ছে টোলক্যাপন অ্যান্ড শর্টার অ্যাক্টিং ড্রাগ হচ্ছে এন্টাক্যাপন, ঠিক আছে। And opicapone is also a short acting drug, but it has a very slow dissociation, সেই জন্য এটা এন্টাক্যাপনের মধ্যে ইউজ করা যায়। What are the side effects? Side effects এর মধ্যে এটার মধ্যে যেরকম হয় নজিয়া, এটা যেরকম ডোপামিনে লিভোডোপাতে ছিল, নজিয়া, অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন, হ্যালুসিনেশন, কনফিউশন and sometimes vivid dreams. And in case of tolcapone sometimes liver damage will be seen. সেজন্য লিভার ড্যামেজ যদি কোনো পেশেন্ট থাকে, পার্কিনসনের পেশেন্ট হয়ে থাকে, তাদের ক্ষেত্রে আমরা টোলক্যাপন should not be used as a catechol O methyl transferase inhibitor. And next drug হচ্ছে MAO-B, monoamine oxidase B inhibitor. monoamine oxidase B inhibitor, MAO-B inhibitor, monoamine oxidase B inhibitor. সেখানে কোন কোন ড্রাগ রয়েছে? That are the salicylin, rasaziline and safinamide. এর মধ্যে salicylin and rasaziline, these are the drug that particularly inhibit monoamine oxidase B irreversibly, and safinamide inhibit the monoamine oxidase B reversibly. তাহলে কিছুটা রয়েছে irreversible in monoamine oxidase B inhibitor and কিছুটা রয়েছে reversible monoamine oxidase B inhibitor, ঠিক আছে। এবার এটা কখন ইউজ করা যায়? These are used along with the লিভোডোপা ইউজ করা যায়। আর মনোথেরাপি হিসেবে আমরা ইউজ করতে পারি আর্লি পিডি, আর্লি পার্কিনসন্স ডিজিজ অর পার্কিনসন্স ডিজিজ ইন দ্য ইয়ঙ্গার পেশেন্ট, তাদের ক্ষেত্রে আমরা মনোথেরাপি হিসেবে ইউজ করতে পারি। অ্যাডভান্স পিডি অ্যান্ড পেশেন্ট উইথ পার্কিনসন্স ডিজিজ উইথ কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, তাদের ক্ষেত্রে দিস ড্রাগ শুড নট বি ইউজড। এল্ডারলি পিডি পেশেন্ট, এল্ডারলি পার্কিনসন্স ডিজিজ পেশেন্ট along with cognitive impairment and advanced Parkinson's disease patient, these drugs should not be used as a monotherapy. Catechol O methyl monoamine oxidase B inhibitor. But why monoamine oxidase B inhibitor is used? Monoamine oxidase B inhibitor is used because monoamine oxidase B isoenzyme will predominantly act as a dopamine metabolizer in the striatum, সেই জন্য ইউজ করা হয়। নন সিলেক্টিভ monoamine oxidase inhibitor যেটা চিজ রিয়াকশন দেখা যেত, চিজ রিয়াকশন মানে সিভিয়ার হাইপারটেনসিভ ক্রাইসিস when some tyramine or sympathomimetic amine containing food like cheese and wine is used, সেটা কিন্তু monoamine oxidase B inhibitors সে দেখা যায় না। চিজ রিয়াকশন is not seen in the monoamine oxidase B inhibitor users, ঠিক আছে। এবার monoamine oxidase B, এবার salicylin and rasaziline এর মধ্যে rasaziline has some advantage over salicylin because salicylin is converted to amphetamine and methamphetamine. Amphetamine and methamphetamine converted হয় কিছু anxiety insomnia তৈরি করে, সেই জন্য these are undesirable effect of the salicylin, সেই জন্য rasaziline is better and other formulation which can bypass the hepatic metabolism of the salicylin that will be preferred, ঠিক আছে। এবার কিছু কিছু ড্রাগ monoamine oxidase B inhibitors এর সাথে ইউজ করা যায় না, কিছু কিছু ড্রাগ। তার মধ্যে কি কি রয়েছে? তাদের মধ্যে রয়েছে মেথাডন, মেপেরিডিন, ট্রামাডল, ডেক্সট্রোমেথরফ্যান and cyclobenzaprine. These drugs are contraindicated along with monoamine oxidase B inhibitor group of drug because these drug will produce some adverse reaction like stupor, rigidity, hyperthermia, anxiety, এইগুলো প্রডিউসড হবে, ঠিক আছে।
stupor, rigidity, anxiety, hyperthermia. These are the effect that will produce when the monoamine oxidase B inhibitor used along with these drugs. And sometimes tricyclic antidepressant দের সাথে ইউজ করলে সেরোটোনিন সিনড্রোম মে বি প্রেসিপিটেটেড। সেরোটোনিন সিনড্রোম কি আগে পড়িয়েছি, এখন আর বলছি না, ওদিকে যাচ্ছে না। সেরোটোনিন সিনড্রোম মে বি প্রেসিপিটেটেড, সেই জন্য এই সময়টা একটু কশাস থাকতে হবে। অ্যান্ড আরেকটা যেটা হয়েছে সেলিজিনিন, রাসানিন অ্যান্ড সাফিনামাইড, দ্যাট ইজ এ রিভার্সেবল ইনহিবিটর অফ দি মোনোঅ্যামাইন অক্সিডেজ বি, অ্যান্ড ইট ইজ অলসো ইনহিবিট দ্য গ্লুটামেট রিলিজ, এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার রিলিজ কিছুটা হলো ব্লক করে। ঠিক আছে, নেক্সট ড্রাগ হচ্ছে, এগুলো হচ্ছে মেন স্ট্রিম অফ দ্য ড্রাগ ছিল। নেক্সট ড্রাগ হচ্ছে কিছু অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ লাইক বেঞ্চট্রপিন, ঠিক আছে, ট্রাইহেক্সিফেনিডাইল, অ্যান্ড some antihistaminic drug that have anticholinergic property like diphenhydramine can be used for the treatment of the drug induced parkinsonism এ ইউজ করা হয়। ঠিক আছে, এগুলোর প্রধান সমস্যা কি? অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, দিস শুড নট বি ইউজড ইন দ্য এল্ডারলি পেশেন্ট বিকজ অফ ভ্যারিয়াস অ্যান্টিকোলিনার্জিক সাইড এফেক্ট। কনস্টিপেশন হতে পারে, ইউরিনারি রিটেনশন হতে পারে, সিডেশন হতে পারে, কনফিউশন হতে পারে। বেসিক্যালি অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ is not better tolerated for elderly individual, সেই জন্য এগুলো একটু অ্যাভয়েড করাটাই বেটার। আর সেডেশন, তারপরে হচ্ছে স্যালাইভারি সিক্রেশন বা গ্ল্যান্ডুলার সিক্রেশন গুলো করে, ড্রাইনেস অফ দ্য মাউথ হতে পারে, এইগুলোর জন্য অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ প্রেফারেবলি অ্যাভয়েডেড ইন দ্য এল্ডারলি পেশেন্ট বিকজ অফ ভ্যারিয়াস সাইড এফেক্টস। ঠিক আছে, নেক্সট ড্রাগ হচ্ছে অ্যামান্টাডিন। অ্যামান্টাডিন কোথেকে আসলো? অ্যামান্টাডিন ইট ইজ এ ড্রাগ দ্যাট ইজ ইউজড ফর দ্য generally prophylaxis and the treatment of the influenza A infection, influenza A virus infection, but it has some anticholinergic property, dopamine release modulatory property, and also NMDA glutamate receptor blocking activity, এগুলো দেখা যায়। এই জন্য ইট ইজ ইউজড ফর দ্য ট্রিটমেন্ট অফ দি মাইল্ড পার্কিনসন্স ডিজিজ, যেখানে পার্কিনসন্স ডিজিজের সিমটমস গুলো মাইল্ড রয়েছে ইনিশিয়াল ফেজে, যেটা অনেক ক্ষেত্রে থাকে। আর কখন ইউজ করা যায়? লিভোডোপা বা ড্রাগ রিলেটেড dyskinetic feature and off period, drug related fluctuation in the Parkinson's disease এর যে সিমটমস গুলো রয়েছে সেইটা and off period ট্রিটমেন্টের জন্য অ্যামান্টাডিন ক্যান বি ইউজড। অ্যামান্টাডিন জেনারেলি 100 মিলিগ্রাম টুয়াইস ডেইলি ইউজ করা হয়, এখন সাস্টেইন রিলিজ ফর্মে সিঙ্গেল ডেইলি ডোজেও পাওয়া যায়। ঠিক আছে, সিঙ্গেল। আর এটার হোয়াট আর দ্য অ্যাডভার্স এফেক্ট? অ্যাডভার্স এফেক্টের মধ্যে রয়েছে নজিয়া, ভমিটিং, these are the common adverse effect, dizziness, lethargy, some anticholinergic side effect and sleep disturbance. Some anticholinergic side effects and sleep disturbance, dizziness, lethargy, nausea, vomiting, these are the common side effects of the amantadine. And last drug, that is the estradifylline. Estradifylline, that is the A2A মানে adenosine A2A receptor antagonist drug, A2A receptor antagonist drug। ঠিক আছে, A2A receptor antagonist drug দিলে কি হয়? This will increase the D2 receptor induced indirect pathway mediated যে নিউরোনাল সার্কিট যেটা কাজ করছিল বেসাল গ্যাংলিয়াতে, সেটা ইনট্যাক্ট থাকে বা সেটা ইনহিবিটেড হয় না, দ্যাট ইজ নট ইনহিবিটেড ডিউ টু A2A receptor antagonistic property। কখন ইউজ হয়? এটা হচ্ছে ড্রাগ লিভোডোপা ইনডিউসড বা লিভোডোপা ইনডিউসড ফ্লাকচুয়েশন ইন দ্য মোটর স্টেট অর অফ পিরিয়ড ট্রিটমেন্টের জন্য ইস্ট্রাডিফাইলিন ইউজ করা হয়। অফ পিরিয়ড মানে ড্রাগ অফ, যে সময় ড্রাগের এফেক্টটা দেখা যাবে না সেই সময়ের জন্য। আর কোন সময়? আর হচ্ছে লিভোডোপা ইনডিউসড ডিসকাইনেটিক ফিচার অর ডোপামিন অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি ইনডিউসড ডিসকাইনেটিক ফিচারের জন্য এই ড্রাগগুলো ইউজ করা হয়, A2A রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। তবে এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ, হ্যালুসিনেশন, নজিয়া, ডিজিনেস, দিস আর দ্য ডিসঅ্যাডভান্টেজ। বাট অ্যাডভান্টেজ কি? কিছু পার্কিনসন্স ডিজিজে কিছু ইউরিনারি প্রবলেম, ইউরিনারি ইনকন্টিনেন্স হতে পারে, সেটা দেখা যায়। কিছু কগনিটিভ ইম্পেয়ারমেন্ট অ্যান্ড সোমনোলেন্স অর ডে টাইম স্লিপিনেস দেখা যায়। এটার কিছু ইমপ্রুভমেন্ট স্ট্রাডিফাইলিনের জন্য দেখা যায়। ঠিক আছে, এটার কিছু ইমপ্রুভমেন্ট স্ট্রাডিফাইলিনের জন্য দেখা যায়। দো দেয়ার ইজ সাম ডিসঅ্যাডভান্টেজ লাইক হ্যালুসিনেশন, নজিয়া, ডিজিনেস, বাট ইট হ্যাজ সাম বেনিফিশিয়াল এফেক্ট ওভার দ্য ইউরিনারি ইনকন্টিনেন্স অর ইউরিনারি প্রবলেম। আর হচ্ছে যেটা
ডে টাইম স্লিপিনেস আর somnolence দেখা যাচ্ছিল, ঠিক আছে। এই ফিচার্স গুলো থেকে কিছুটা হলেও কমিয়ে দেয়। আর কগনিটিভ ইম্পায়ারমেন্ট যেটা এলডারলি পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় সেটা কিছুটা ইমপ্রুভমেন্ট হয়, ঠিক আছে। এই সমস্ত ড্রাগের মধ্যে ডিজিজ মডিফাইং অ্যাক্টিভিটি মনে করা হয় যে সমস্ত ড্রাগের আছে, দ্যাট আর দ্য লিভোডোপা and to some extent dopamine receptor agonistic drugs like pramipexole, ropinirole, rotigotine, and আরেকটা যে ড্রাগ দ্যাট ইজ দ্য monoamine oxidase B subtype inhibitor group drug like salicylin, rasaziline and safinamide, এদের ক্ষেত্রে কিছুটা আছে বলে মনে করা হয়।